সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে মেরিল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সবার জন্য সুন্দর হোক এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছে আমি সুস্মিতা এবং আমি আছি মাসুক। আমারও শুভেচ্ছা দর্শক। নিশ্চয়ই সবাই ভালো আছেন। সুন্দর একটি দিনের সূচনা হয়েছে এবং এই দিনে আমরা খুব সুন্দরভাবে কাটাতে যাচ্ছি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুস্মিতা, শুভ সকাল তোমাকে। শুভ সকাল তোমাকেও মাসুক। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? বেশ ভালো আছি এবং বরাবর যেমনটা বলি যে রাঙা সকালে আসলে আরো বেশি ভালো থাকে, কারণ নতুন গুণী মানুষের সঙ্গে পরিচয় হয় প্রতি পর্বে আমাদের। একদমই তাই। এবং সুস্মিতা, তুমি লক্ষ্য করেছো যে আবহাওয়াও কিন্তু বেশ একটা পরিবর্তন পরিগ্রহ করছে। যেমন ধরো যে কখনো বৃষ্টি হচ্ছে, আবার কখনো রৌদ্র। এবং আমাদের আজকের যে অতিথি আছে তার কিন্তু একটা লেখা আছে যে রৌদ্র ও বৃষ্টিতে মায়া হরিণ। একদমই তাই। আমরা আর দেরি না করে অতিথির সঙ্গে পরিচয় হয়ে নিই। ঠিক আছে, চলো আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি শিক্ষক, লেখক ও সম্পাদক স্বপন নাথ। আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালো আছি। জীবন যদি একটা বইয়ের মতো হয়, সেই বইয়ের আসলে প্রথম পৃষ্ঠা থাকে, বিস্তারিত থাকে, তারপর উপসংহার থাকে, সব কিছুই থাকে। স্যার, আপনি যেহেতু শিক্ষকতা পেশায় সংযুক্ত আছেন, আপনার কাছে একদম জীবনের প্রথম দিনটা সম্পর্কে জানতে চাই। আসলে প্রথম দিনটা সম্পর্কে ওইভাবে জানা তো সম্ভব না, যে প্রথম সেই দিনগুলোর সম্পর্কে জানতে চাই। মানে শৈশবের কথাই। কথা। আমি প্রথমেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশনের কলাকুশলী বৃন্দকে, এবং আজকে আপনারা যে দুজন আমাকে সময় দিচ্ছেন, আপনাদেরও বিশেষভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাচ্ছি। এবং অনেকদিন পর টেলিভিশনে আসতে পেরেও আমারও নিজের ভালো লাগছে, কারণ একসময় আমি যখন স্কুল কলেজ জীবনে ছিলাম তখন আমার মনে পড়ে যে আমি টেলিভিশন বিতর্কে এবং জ্ঞান জিজ্ঞাসা বলে একটা অনুষ্ঠান ছিল, সেখানে অংশগ্রহণ করেছি কয়েকবার। তো অনেকদিন পর আসতে পেরেছি, সেই জন্যে আপনাদেরও ধন্যবাদ এবং শুভকামনা জানাই। এবং আজকের এই যে রাঙ্গা সকাল অনুষ্ঠানে যারা দেখছেন দর্শক শ্রোতা, তাদেরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। শৈশব তো সকল মানুষেরই খুব আনন্দময় একটা পর্ব, এবং সেরকমই আমাদের ছিল। যদিও আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ছোটবেলাকায় সেই যোগাযোগ ব্যবস্থাটা তেমন ছিল না। তারপরে হচ্ছে বিদ্যুৎ বিহীন অবস্থায় আমাদের শৈশবটা কেটেছে। তারপরেও মনে করি আমি খুব আনন্দময় ছিল সেই সময়টা। আমি একটু অন্যভাবে যদি যাই, যে প্রকৃতির একটা আবহ যেন আরোপিত সত্য হিসাবে আমাদের জীবনে ছিল। যেমন ধরুন, উঁচু টিলার উপরে বাড়ি, স্কুল, পাশ দিয়ে চলে গেছে রেল লাইন এবং সড়ক পথ, এবং সেই রেল লাইনকে বলা হতো আসাম বেঙ্গল রেলওয়ে। এই সূত্রটা আমাদেরকে খুব প্রভাবিত করেছে। আচ্ছা, এটা একটা পর্ব। আরেকটা হচ্ছে যে আমার যে জেলা এবং উপজেলায় জন্ম, আপনারা নিশ্চিত জানেন যে মৌলভীবাজার জেলাকে বলা হয় চায়ের রাজধানী, একদমই এবং পর্যটনের একটা এলাকা। তো আমাদের পাশাপাশি এবং আমাদের উপজেলায় 19টা চা বাগান ছিল। আচ্ছা, এখনো আছে। আচ্ছা, আপনার উপজেলা তো ছিল বড়লেখা উপজেলা। মানে অনেক সময় শুনেছি যে মানুষের জীবনে নামের সাথে নাকি কোনো একটা প্রভাব থাকে। তো আপনি কি সেখান থেকে লেখালেখিটা আসলে এত সমৃদ্ধ হয়েছে আপনার? মনে হয় এটা হতে পারে। আমরা তো এখন বড় হয়ে ওঠার পরে বুঝি যে এটার প্রভাবটা কেমন ছিল। ওই সময়টা যেমন প্রকৃতি আমাদের সমর্থন করেছে এবং আমাদেরকে তৈরি করেছে। ওখানে প্রচুর পরিমাণে বন জঙ্গল ছিল বাড়ির আশেপাশে। তারপরে হচ্ছে কিছু দূর যদি যান আপনি, হাকালুকি হাওর, বিশাল একটা হাওর বাংলাদেশে। তারপরে হচ্ছে কিছু দূর যান, দেখবেন পাহাড়টা দেখতে পাবেন, পাথারিয়া পাহাড়, যেটা আজকে আপনি হয়তো সুনির্দিষ্ট একটা তারিখ নিয়ে, সময় নিয়ে তারপরে মাধবকুণ্ডে বেড়াতে যান। কিন্তু সেই মাধবকুণ্ডে আমরা সাইকেল নিয়ে কাউকে না জানিয়ে চলে গেছি, জঙ্গলে গেছি, সেখানে নানান ধরনের জীবজন্তুর যে আনাগোনা সেটা লক্ষ্য করেছি। আচ্ছা, এবং আরেকটা বিষয় ছিল, এর সঙ্গে প্রকৃতির কথা বলছি তো, এর সঙ্গে ছিল মেলা একটা পর্ব ছিল। যেমন বারুণী মেলা হতো, আপনারা জানেন যে চৈত্র মাসের একটা দিনে হয় সেই বারুণী মেলা উৎসব। সেটাতে আমরা প্রতি বছরই অংশগ্রহণ করতাম। সেখানে স্থানটা হচ্ছে ওই মাধবকুণ্ড। আর আমাদের এখানে আরেকটি খুব পৌষ মেলা হতো, সাড়ম্বরে পালিত হতো। সেই মেলাগুলোর কথা এখনো মনে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় সেই কীর্তন গান এবং ধামাইল গান শুনতে শুনতে আমরা বড় হয়ে উঠেছি।
এবং আরেকটা জিনিস ছিল, আমাদের পরিবারের আবহে ছিল যাত্রাগানের একটা প্রভাব ছিল। সেখানে আমার বাবা কৃষক হলেও তিনি যাত্রা দলের সঙ্গে ছিলেন। আচ্ছা। এবং একবারের স্মৃতি মনে পড়ে যে তখন স্কুলে পড়ি এবং প্রাইমারি স্কুলেই আচ্ছা। তিনি যাত্রাগানে যাবেন, তার এক বন্ধুর ওখানে বাগানের মালিকও ছিলেন তিনি। চা বাগানে যাত্রাগান বেশি হতো, আমাদের স্কুলের মাঠেও হতো, স্থায়ী মঞ্চ হয়ে গিয়েছিল যেখানে প্রতি বছর শীতকালে কিন্তু যাত্রা দল যেত, আচ্ছা। তো সার্কাস যেত। তো আমি একবার না বলি সন্ধ্যার পরে তাদেরকে যে গাড়িটা নিতে আসছে, ও গাড়ির পেছনে আমি ঝুলতে ঝুলতে আমি ওই দলের সঙ্গে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে যখন আমি সামনে আসলাম সাহস করে, তখন দেখলেন যে তার ছেলে ওখানে উপস্থিত হয়েছে। আচ্ছা। তো যাত্রাগান দেখতে দেখতে বড় হয়েছি, পালা গান দেখতে দেখতে বড় হয়েছি, সার্কাস দেখতে দেখতে বড় হয়েছি। বাহ। তো সেই সময় এবং যাত্রা দলে আমি একবার স্বতঃস্ফূর্তভাবে দর্শক সারিতে বসা ছিলাম, সেখান থেকে দৌড়ে এসে আমি যাত্রা মঞ্চে উঠে গেছি এবং তখন পুরস্কারও দেওয়া হয়েছিল আমাকে। আচ্ছা। তখন আমি সম্ভবত 3 বা 4 এরকম। তার মানে আমরা বুঝতে পারছি স্যার যে শিল্প বা সংস্কৃতির প্রতি আপনার ছোটবেলা থেকে একটা আকর্ষণ ছিল। আচ্ছা। এবং একবার পুলিশের মারও খেয়েছিলাম। আচ্ছা। মানে কি জানি মঞ্চের আশেপাশে মারামারি লেগে গেছে, তখন পুলিশ এসে অবাধে পিটিয়েছে এবং সেখানে আমিও আক্রান্ত হয়েছিলাম। কিন্তু তারপরেও যাত্রাগান দেখা বন্ধ করিনি। কিন্তু একটা সময় যাত্রাগান, পালাগান এগুলো গ্রাম থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে এবং অন্য কিছুর প্রভাব সেখানে সৃষ্টি হয়। স্যার, বেশ বর্ণিল একটা শৈশব ছিল আপনার, আমরা সেই শৈশবের গল্প শুনছিলাম, কিন্তু এই পর্যায়ে আপনার সম্পর্কে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু আমাদের দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। ধন্যবাদ। ষোড়শ BCS এর মাধ্যমে 1996 সাল থেকে শিক্ষকতা শুরু করেন স্বপননাথ। দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতা করে বর্তমানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ইনস্টিটিউট উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাষা বিজ্ঞানের উপর উচ্চতর গবেষণা এমফিল সম্পন্ন করেছেন। বর্তমানে শৈলী বিজ্ঞান বিষয়ে PhD গবেষণা করছেন। প্রাবন্ধিক হিসেবেও সুপরিচিত তিনি। তার প্রকাশিত প্রথম প্রবন্ধ গ্রন্থ হল চিন্তা ও জগৎ। এ পর্যন্ত 8টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হল রৌদ্র ও বৃষ্টিতে মায়াহরিণ। এ পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা 10টি। এছাড়াও তার সম্পাদিত গ্রন্থের সংখ্যা 4টি। একই সাথে লোকবৃত্ত নামে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির একটি কাগজের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দর্শক, আমরা আবার ফিরছি আমাদের অতিথির কাছে। স্যার, শুনছিলাম আপনার সম্পর্কে এবং আপনার সম্পর্কে তথ্যগুলো জানানোর আগে আপনার শৈশবের গল্পে ছিলাম আমরা। সেই জায়গাটাতে যদি আবার একটু ফিরতে চাই, যে প্রকৃতির মাঝে মৌলভীবাজারের এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বেড়ে ওঠা এবং খুবই বর্ণিল একটা শৈশব ছিল, সেই সময়কার মৌলভীবাজার আর এখনকার মৌলভীবাজার যদি তফাৎ আপনাকে বলতে বলা হয়, আপনার চোখে কেমন মনে হয় আপনার কাছে? তখন তো প্রথমেই বলেছি যোগাযোগ ব্যবস্থাটার একটা সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের রেলগাড়ির একটা প্রভাব বলছিলাম। আমরা যখন কলেজে ভর্তি হলাম তখন কিন্তু সিলেট শহরে বাড়ি থেকে আমরা রেল লাইনেই যাতায়াত করতাম, বেশি রেলেই যাতায়াত করতাম। বাস খুব একটা চলতো না, রাস্তা ছিল পাথর সমৃদ্ধ বলা যায়, সেখানে চলাচলের উপযোগী ছিল না। তো প্রকৃতি অনেক বদলে গেছে। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমরা যখন মাধবকুণ্ডে গিয়েছি, ধরেন সাইকেলে চড়ে এবং কখনো পায়ে হেঁটেও গিয়েছি, এটা মনে পড়ে। কিন্তু মাধবকুণ্ডের এখন যে আনুষঙ্গিক এলাকা আছে, পার্শ্ববর্তী এলাকাগুলোতে ইট কংক্রিটের আবহ তৈরি হয়েছে, কিন্তু প্রাকৃতিক আবহটা আর আগের মতো নেই। আগে যেমন সারা বছর মনে হতো যে বৃষ্টি হচ্ছে, সেটা আর এখন দেখা যায় না। আর আরেকটা দুঃখজনক পরিস্থিতি হলো, আমি জানি না, যে ট্রপিক্যাল ফরেস্ট বলে একটা কথা আছে, সেটাকে বাদ দিয়ে নতুন করে সেগুন, শাল, গজারি ইত্যাদি লাগানো হয়েছে এবং তার যে মৌলিক পরিচিতি বনের, জঙ্গলের, সেটা আর এখন নেই। আমাদের এলাকাতেও স্কুলের একটা দুঃখজনক বিষয় বলি, আমাদের স্কুলটা ছিল একটু মাঝারি উঁচু টিলার উপরে এবং সেখানে আমরা খেলাধুলা করতাম, পাশে ছিল দিঘি। আচ্ছা। তো আমি কিছুদিন পরে বেড়াতে গিয়েছিলাম, কয়েক বছর আগে, বছর 2-3 আগে, গিয়ে দেখি সমস্ত টিলাটাকে নিচু করে মাটি কেটে সেখানে নতুন একটা ভবন তৈরি হয়েছে। আগের সেই তেঁতুল গাছটা নেই, ছোট ছোট বড়ই গাছ ছিল সেগুলো নেই, সমতল করে ফেলা হয়েছে। তো এই সমতল করার ফলে কি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আমরা জানি না, তবে তার মৌলিক যে একটা পরিচিতি
টিলার উপরে স্কুল, এবং স্কুলে দাঁড়িয়ে আমরা রেলগাড়িটা দেখতাম, এবং ওই যে রেলগাড়ি ঝমাঝম পাপিছলে আলুর দম সেটা বলতাম, সেটা আর এখন আর নেই, হারিয়ে গেছে। আপনার প্রথম স্কুল ছিল কোথায়? ঘুলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সেখানে কতদিন পড়েছেন? সেখানেই আমাদের জন্ম হয়েছে। প্রথম স্কুলে কতদিন পড়াশোনা করেছেন? প্রাইমারি স্কুলের যতদিন আর কি, যে 5 বছর। 5 বছর, ক্লাস 5 পর্যন্ত। তারপরে কোন স্কুলে পড়লেন স্যার? পরে পড়াশোনা করলাম পিসি উচ্চ বিদ্যালয়, যেটা পাথারগিয়া ছোটলেখা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ছোট লেখা, ছোট বড় লেখা উপজেলায় ছোট লেখা উচ্চ বিদ্যালয়, ছোট লেখা উচ্চ বিদ্যালয়। বাহ, খুব সুন্দর। বিষয়টা কিন্তু খুবই রেলেভেন্ট এবং খুব মজার, তাই না সুস্মিতা? স্যার, এবারে একটু জানতে চাই যে আপনারা 4 বোন, 1 ভাই ছিলেন এবং তার মধ্যে আপনি সবার বড় ছিলেন। ছোটবেলাটাতে যেহেতু বাড়ির বড় ছেলে, খুব দুরন্তপনা করার কি সুযোগ ছিল? হ্যাঁ, সুযোগ ছিল। আচ্ছা, সুযোগ ছিল বলতে ওইভাবে সুযোগ ছিল না, কোনো অনুমোদন ছিল না, কিন্তু ফাঁকি দিয়ে লুকিয়ে সেই দুষ্টুমি এবং দুরন্তপনাটা চালিয়ে গেছি। এবং সারাদিন হয়তো কোনো সময় সাঁতার কেটেছি পুকুরে, ধরেন বৃষ্টি হচ্ছে, যে প্রচন্ড রকমের উষ্ণতা এখন চলমান, কিন্তু ওই সময় আমরা গ্রামে যখন বৃষ্টি হতো তখন হয়তো ফুটবল নিয়ে বেরিয়ে গেছি মাঠে, অথবা জাম্বুরা নিয়েছি। বাঙালির জীবনে আসলে যে কয়টা ঘটনা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আপনি একদমই আপনার শিশুকালে সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আপনার জীবনটা আসলে এগিয়ে নিয়েছেন সামনে। তো সেই সময়ের স্মৃতি কিছু কি মনে আছে? আচ্ছা, এবং কথা শুনে আর কি যেগুলো মনে হয়। আচ্ছা, যা মনে আছে যদি। হ্যাঁ, তার আগে আমি আরেকটা দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হলো যে আমার আরো নানান বক্তব্যে আমি বলেছি যে আমার 3 দাদুর কারণে আমি অনেকটা সমৃদ্ধ হয়েছি। আচ্ছা, আমার নিজের দাদু হচ্ছেন সুরেন্দ্রনাথ এবং সত্যেন্দ্রনাথ, তারা 2 ভাই। আরেকজন ছিলেন মশরফ আলী। আচ্ছা, মানে এটা কেমন করে প্রশ্ন হতে পারে? আমাদের এখানে সম্প্রীতি ছিল খুব ভালো সবার মধ্যে, এবং এই 3 দাদুর বন্ধুত্ব ছিল খুব শক্তিশালী এবং লক্ষ্য করার মতো। তো আমার মনে হয় মুক্তিযুদ্ধের যে জায়গাটি এবং এটার মধ্যেই নিহিত আছে মানুষের অক্ষোজ কেমন ছিল, আমরা পরে জেনেছি আর কি। আচ্ছা, আমাদের পরিবারের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং এখনো তিনি সক্রিয় আছেন। তো সেটা হলো, আমার এতটুকু মনে পড়ে যে 71 সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাকে কুলে করে শরণার্থী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে আমরা নানান কষ্ট এবং দহনের মধ্যে বড় হয়েছি, এটা বলা যায়, বা সময়টা পার করেছি। একদমই তাই। হ্যাঁ, নানান এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে নিয়ে যাওয়া হতো, এবং সেটা পরবর্তীকালে গল্পের মাধ্যমে জানা। তখন এতটা বুঝতে পারিনি, শুধু কুলে করে নিয়েছেন এটুকু মনে আছে। আচ্ছা, এবং ওইখানে নেওয়ার পরে আমি ওই বঙ্গবন্ধু বিষয়ক লেখায় উল্লেখ করেছি যে ওই সময় যতটুকু মনে পড়ে, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং মানুষ অসুস্থ হয়েছে, আক্রান্ত হয়েছে, এবং ক্রম মৃত্যু হয়েছে মানুষের। শুধুই প্রতিদিন সকালবেলা কান্নার শব্দ শোনা যেত, এটা আমরা শুনেছি, এই উপলব্ধিটা এখনো আছে। প্রতিদিন কান্নার শব্দ, আওয়াজ, মানে প্রচুর পরিমাণ মানুষ অসুস্থ হচ্ছে, ক্যাম্পে কোনো চিকিৎসার তেমন ব্যবস্থা ছিল না, এবং বহু মানুষ সেই সময় মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। যখন ফিরে এসেছি তখন আস্তে 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 বুঝতে শুরু করলাম যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়েছিলাম যুদ্ধের কারণে, আবার আমরা আরেকটা জায়গায় এসেছি। তখন আমরা যে স্কুলটাতে আমি লেখাপড়া করেছি সেই স্কুলটাতে কয়েকদিন আমরা ছিলাম, এইটুকু মনে আছে। এবং বাড়িটা আমাদেরকে হাতে তুলে দেখতে নিয়ে গেছেন, দেখলাম যে বাড়িতে ছাই আছে, আর কিছু নেই, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তখন তো একটু অক্ষর জ্ঞান হয়েছে, মানে ওই ক্যাম্পে বসিয়ে বসিয়ে আমাদেরকে পড়ানো হতো, কিছু কিছু শিক্ষা দেওয়া হতো। এবং আমার কাকু ছিলেন শিক্ষক, এবং তার কারণেই প্রণোদনায় কিন্তু আমরা এতদূর পড়াশোনা করে এগিয়ে এসেছি, যতটুকুই পড়াশোনা করেছি। তিনিও কিছু আমাদেরকে লেখাপড়ায় অনুপ্রাণিত করেছেন সেই সময়, এবং তিনি লেখাপড়ায় আমাদেরকে অবদান রেখেছেন অনেক। তো সেখানে একটা দেয়াল ঝুলে আছে দেখলাম, মানে দেয়ালটা হচ্ছে মাটির দেয়াল, সেখানে একটা লেখা আছে, আমি একবার বাড়ি এসে দেখে গেছি, ইতি খুকন। তিনিই ছিলেন মুক্তিযোদ্ধা। আচ্ছা আচ্ছা। তো তখন জিজ্ঞেস করলাম যে এটা কার লেখা, কে লিখেছেন বা কি সমাচার।
তখন আমাদের বয়োজ্যেষ্ঠরা বললেন যে ওই অমুক কাকু, তোমার কাকু মুক্তিযুদ্ধে গেছেন এবং বাড়িটা দেখে গেছেন। মানে বিষয়টা কত গভীর স্যার, আমি ভাষায় আসলে এটা বলতে পারবো না, কিন্তু ভীষণ গভীর। স্যার, আরও একটি বিষয় জানতে চাই যে ছোটবেলায় যুদ্ধের যে জিঘাংসাটা ছিল সেটা যেমন আপনার মনে প্রভাব হয়তো বা কোনো না কোনোভাবে ফেলেছিল, একই সাথে বিজয়ের যে আনন্দটা সেটাও কিন্তু অনেক তীব্রভাবে আপনার মধ্যে আসলে আসার কথা। সেটি কেমন ছিল বিজয়ের আনন্দটা? না, ওইটা ওইরকম স্মৃতিটা আর মনে নাই। তো স্কুলে থেকেছি, আচ্ছা, ওখানেই আমাদের কয়েক রাত্র থাকতে হয়েছে এবং বাড়িটা প্রস্তুত না হওয়া পর্যন্ত সাধারণভাবে। এবং এটুকু মনে আছে যে আমরা তখন যে চারদিকে যে শস্য বোনা হয়েছে সেখান থেকে লতা পাতা, শাক ইত্যাদি সংগ্রহ করেছিলাম, কারণ তখন তো খাবারেরও যোগান ছিল না। জি জি। তখন এই উৎসবটা আসলে ওইভাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা। কিন্তু যখন বড় হয়েছি, যখন স্কুলে আমি যাতায়াত শুরু করেছি, তখন আসলে বুঝতে পেরেছি যে স্বাধীনতা এবং মুক্তিটা মানুষের জীবনে কতটুকু প্রয়োজনীয় এবং জরুরি। সেই বড় হয়ে উঠতে উঠতে এইটা বুঝতে বুঝতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো। এইটা আমার মনে খুব দাগ কেটেছিল। ওই সময় বুঝতে পেরেছিলাম, তখন আমি ক্লাস 3-তে হয়তো পড়ি। আচ্ছা, খুব মনে পড়েছিল ওই সময়। এবং জানি না, আমি কারো অনুমতি না নিয়েই, আমাদের তখন উপজেলা সদর, তখন থানার সদর ছিল, তো তখন মনে হতো ওইখানে মনে হয় বাংলাদেশের অনেক কিছুই পাওয়া যেতে পারে। এই মনে করে একজনকে বললাম, যখন ওই 15ই আগস্টের বা সকালবেলা যেতেন দিদিন আর কি, ওই দিন সকালবেলা স্কুলে যাওয়ার পরে আমাদেরকে বলা হলো যে তোমরা বাড়িতে চলে যাও, আজকে স্কুল হবে না। ওই জিজ্ঞেস করলাম দু একজনকে যে কি হয়েছে, আমাদের আজকে পড়ালেখা হবে না, আজকে কি আমাদের স্যাররা ক্লাস নেবেন না? তখন বললেন যে না, আজকে আর হবে না, তোমরা বাড়িতে চলে যাও। তখন গেলাম না, একা একা বসে রইলাম স্কুলে। তখন একজনকে বললাম, আমাকে কি বাজারে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাবেন আপনার সঙ্গে? আমি কিন্তু না বুঝেই বলেছি, বুঝতে পারিনি। কেন যাবে না? আজকে নাকি কে একজন মারা গেছেন, এরকম শুনতে পাচ্ছি, কানাঘুষা হচ্ছে, আমাদের কাকে নাকি মেরে ফেলা হয়েছে। তো এটা শুনতে শুনতেই বাজারে গিয়ে শুনলাম যে আমাদের তখনকার রাষ্ট্রপ্রধানকে ওইরকমই যেভাবে বিবেচনা করেছি তাকে হত্যা করা হয়েছে। ওই মানে ভীতি কাজ করলো, মানে সন্ত্রস্ততা নিয়েই এবং ধরনের ভীতির মধ্য দিয়ে আবার দ্রুত বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরার পরে একটা ট্রাজিক পরিস্থিতি লক্ষ্য করলাম, যেহেতু আমাদের সম্পূর্ণ পরিবারটাই 71 সালে শরণার্থী ছিলেন এবং সবাই কোনো না কোনো ভাবে যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছেন। তো তাদের মনে বিষণ্ণতা দেখতে পেয়েছি। তো এইটুকু করতে করতে আমাদের এই যে আপনি যে বলছেন না যে বিজয়ের আনন্দটা, আসলে সেই বয়সটুকুও ছিল না, কিন্তু পরে এখন পর্যন্ত উপলব্ধি করতে পারছি যে আমাদের জন্য সেই মুক্তিযুদ্ধের যে আমাদের উত্তর প্রজন্ম যারা, তারা অনেকেই বুঝতে পারবেন না সেই বেদনাদায়ক পরিস্থিতি। একই সঙ্গে আনন্দ এবং বিষাদের একটা সম্মিলন হয়েছিল। এবং আজকে বুঝতে পারছি, বা আজকের পর্যায়ে এসে উপনীত হতে পেরে মনে করছি যে আমাদের জন্য তারা প্রাণ দিয়ে গেছেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, এবং এই বিজয়টা আমাদের জন্য খুব জরুরি ছিল, অনিবার্য ছিল একদম জাতির জন্য। স্যার, প্রসঙ্গত একটু যদি জানতে চাই যে আপনার প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্মের কাছে এই মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার চেতনার ব্যাপারটা তো একরকম নয়। আপনাদের প্রজন্মের দিক থেকে যদি শুনতে চাই সেই চেতনার কথা একটু। হ্যাঁ, যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন তারা একদিক থেকে তো ভাগ্যবান। মানে একটা দেশের জাতির নির্মাণের ক্ষেত্রে একটা প্রজন্ম যে অবদান রেখে গেছেন, তার উত্তরাধিকার হিসাবে আমরা তা কতটুকু করতে পেরেছি সেটা একটা বড় প্রশ্ন। তবে আমি একটু আগে যে বললাম যে আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের মুক্তি প্রয়োজন ছিল, এবং সেই মুক্তিটা হয়তো নানাভাবে উত্থাপন করা হতে পারে যে আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি। অনেকে বলেন যে আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম, বলেন না। আমরা আসলে তো বাংলাদেশ চেয়েছিলাম, এবং বাঙালি জাতীয়তার প্রশ্নে এবং জাতিত্বের প্রশ্নে এরকম একটি স্বাধীন রাষ্ট্র খুব জরুরি ছিল, এবং তারা তাদের কর্তব্য পালন করে গেছেন। এবং আমরা চেতনার যে কথা বলছেন, আসলে মুক্তিযুদ্ধের চেতনাটা কি হতে পারে? আমাদের মহান মুক্তিযুদ্ধের যিনি মহান নেতা, বঙ্গবন্ধুর তো সরলোক্তি ছিল যে তিনি সোনার বাংলা গড়বেন এবং সকলের মুখে হাসি,
যাতে হয় সেটা তিনি দেখবেন। সেই সমৃদ্ধ বাংলাদেশকে তিনি গড়ে তুলতে সময় পাননি, কিন্তু উত্তর প্রজন্মের যারা আমরা যারা আছি বা এর পরবর্তীতে যারা এসেছেন তাদের দায়িত্ব হচ্ছে যে যারা আমাদের আগের প্রজন্ম যতটুকু কাজ করে গেছেন তাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আরেকটা, আমাদের এলাকাতে ভূগোলটাকে যদি আমি বিবেচনা করি তাহলে দেখতে পারি যে আমরা 15-20 বছর আগে যে অবস্থায় ছিলাম তার থেকে আজকে বাংলাদেশের মানুষের আচার আচরণ, চলাফেরা, তারপরে হচ্ছে তাদের বিনিময়, যে কোনো বিনিময়, সেটা সৌজন্য হোক আর একেবারে পারিবারিক সামাজিক ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে একটা বিপ্লবাত্মক পরিবর্তন এসেছে। যেমন আজকে আমি মুঠোফোন ব্যবহার করছি, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের কথা বলেছেন, স্মার্ট প্রজন্ম, স্মার্ট শিক্ষার কথা বলেছেন। সেক্ষেত্রে আমরা যদি আমাদের কর্মক্ষেত্রে এবং যে যে জায়গায় আছি আমাদের দায়িত্ব যদি আমরা সুচারুরূপে পালন করতে পারি তাহলে যে মুক্তির স্বপ্ন, যেটা আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন এবং যারা কারাগারে নিক্ষিপ্ত হয়েছিলেন এবং তারা তাদের যাতনাকে হাসি মুখে বরণ করে জীবনটা পার করেছেন, তাহলে তাদের সেই স্বপ্নটা হচ্ছে এদেশের আসলে মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধ একটা রাষ্ট্র এবং দেশ। সেই অর্থে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই নিহিত আছে সেই সমৃদ্ধ রাষ্ট্রের স্বপ্ন এবং সোনার বাংলা। এবারে একটু আপনার পরবর্তী জীবনের গল্প যদি শুনতে চাই, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন, সেই গল্পগুলো একটু আপনার থেকে শুনি। হ্যাঁ, কলেজ জীবনে তো প্রথম উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন পাঠ করি তখন আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। আচ্ছা, তখন আসলে ওইরকম স্বপ্ন দেখার মতো আমাদের আবহ ছিল না, কিন্তু যে লেখাপড়া করতে হবে সেটাই আমাদের লক্ষ্য ছিল। কিন্তু আমি খুব ভালো শিক্ষার্থী বলতে যা বোঝায় সেরকম কোনো শিক্ষার্থী ছিলাম না, এই সাধারণ একটা মানের শিক্ষার্থী। সেই হিসাবে আমরা আসলে স্বপ্ন দেখতে পারিনি বলে আমরা আসলে ওইরকম লেখাপড়ার ক্ষেত্রেও কোনো ভালো ফল অর্জন করতে পারিনি, এটা হচ্ছে সত্য। তো সেই ক্ষেত্রে আমরা ওইরকম খেলাধুলা, একটু আলসেমি, দুষ্টুমি, দুরন্তপনা এবং চলচ্চিত্রের প্রতি আগ্রহ, গানের প্রতি আগ্রহ ইত্যাদি দেখতে দেখতেই আমাদের আসলে সময়টা পার করে এসেছে। স্যার, অনেক সাধারণভাবে আপনি আপনার কথাগুলো বলছেন, কিন্তু সত্যিকার অর্থে যে আপনি একজন অসাধারণ মানুষ সেটি আসলে মুখ দিয়ে বলার কোনো প্রয়োজনই নেই, সেটি আসলে আপনার কর্মময় জীবন থেকেই উঠে আসে। স্যার, কর্মময় জীবন সম্পর্কে তো যাবই, কিন্তু তার আগে জানতে চাই যে সময়টায় আসলে কর্মে আপনি সংযুক্ত হননি তারও আগে মানুষের একটা পরিকল্পনা থাকে যে বড় হয়ে আমি এটা হব, সে এরকম কি কোনো কিছু ছিল আপনার যে বড় হয়ে এটা হতে চাই? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা লক্ষ্য করেছি যে অনেক মানুষের জীবনে তার পরিবার, সামাজিক অবস্থান কিন্তু তার স্বপ্নকে বুনন করতে সহায়তা করে। জি স্যার। কিন্তু সে অর্থে কোনো সহযোগিতা বা সহায়ক ভূমিকা আমরা দেখিনি। আমরা আসলে এক ধরনের স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বড় হয়ে উঠেছিলাম। তো একটা পর্যায়ে আপনি বলছেন যে একটা পর্যায়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে যে স্বপ্নটা, সেই এরকম স্বপ্ন দেখা হয়নি, কিন্তু মনে হয়েছে যে এরকম একটা কাজ করতে পারি আমি। সে অর্থে কিছুদিন ছাত্র জীবনে কিছুদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকার ফলে এবং পত্রিকার পাঠাভ্যাসের ফলে মনে হচ্ছে আমি সাংবাদিক হলে মনে হয় ভালো করব। এটা বলছি আমাদের কাকু শিক্ষক হওয়ার কারণে তিনি বাড়ি ফেরার সময় দৈনিক ইত্তেফাক অথবা দৈনিক সংবাদ নিয়ে আসতেন। জি। এবং আরেকটু বলে নেই, এখানে যোগসূত্র আছে। জি। আমার দাদুর কাছেই প্রথম ইতিহাস এবং ভূগোল পাঠটা শিখি। আচ্ছা। এটার কারণটা হচ্ছে বাড়িতে একটা রেডিও ছিল এবং তিনি সময় হলেই বলতেন যে বিবিসি অথবা ভয়েস অফ আমেরিকাটা ধর এখন। তখন তাকে আমরা ওই চ্যানেলটা ধরে তাকে খবর শোনাতাম। ওই তার পাশে বসে শুনতে শুনতে একটা সময় মনে হয় যে সংবাদ মাধ্যমে কাজ করলে মনে হয় আমি ভালো করব বা কিছু একটা করতে পারবো। তার মানে আপনি ওই সময়টায় চেয়েছিলেন যে সাংবাদিক হতে চাই। সাংবাদিক হতে ওইরকম স্বপ্ন না, মানে মনে মনে ভেবেছিলাম যে সাংবাদিক হলে হয়তো ভালো করব বা কিছু একটা হতে পারে। খুব একটা পরিকল্পনা করে সাংবাদিকতা বা শিক্ষকতা কোনোটাই শুরু করা না, কিন্তু তারপরে আসলে ঘটনাচক্রে কিভাবে
সবকিছু হলো, সেই প্রসঙ্গগুলো একটু শুনি। সেটা আমাদের পরিবারে একটা ভাঙ্গন আসে, বিপর্যয় আসে একটা সময় 90-এর দশকে। সেটার প্রণোদিত করে আসলে একটা সাম্প্রদায়িক পরিবেশ, আচ্ছা, যদিও আমাদের অঞ্চলে এরকম ছিল না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে সেটা আক্রান্ত হয় অনেকেই। তখন আমরা জায়গা বদল করতে বাধ্য হই। আমাদের পরিবার গ্রাম ছেড়ে পৌরসভার মধ্যেই চলে আসেন। তখন ওই সময় আসলে একটা রূপান্তরের কাল বলা যায় আমাদের জীবনে বা আমার জীবনে। কিন্তু ওই সময় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েই চাকরির খুঁজছিলাম এবং কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে কি করব। কিন্তু একটা পর্যায়ে মনে মনে ভাবছিলাম যে, বা সিদ্ধান্ত হলো যে সাংবাদিকতা মনে হয় আমার দ্বারা হবে না, প্রথাগত চাকরি বেছে নিতে হবে। তখন একটার পর একটা পরীক্ষা দিতে থাকি। একটা সময়ে কোনোটাতেই হয় না, কারণ ওই যে টেবিলে বসে পড়াশোনাটা করা হয়ে ওঠেনি। তো সেই জন্যে হঠাৎ করে আস্তে আস্তে একটু স্থির হই এবং পরীক্ষার এক পর্যায়ে ষোড়শ বিসিএসে আমার সরকারি কলেজের শিক্ষকতায় আমাকে আহ্বান করা হলো এবং সেখানেই আমি যোগদান করলাম 96 সালে। এটা হলো সরকারি চাকরি পর্ব। এর আগে কিছুদিন আমি বেসরকারি কলেজ যখন ছিল, এখন সরকারি হয়েছে, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে কয়েকদিন শিক্ষকতা করেছি। আচ্ছা, তবে আমার চাকরির পর্ব, পরিবেশ যেটি এভাবেই হয়ে ওঠা। এবং পরেই আমি নিবেদন করেছি যে ওই পেশাতেই নিবেদন করে থেকে গেছি, আর পরিবর্তন করা হয়নি। আপনাকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি সেখান থেকে আমরা জেনেছি যে আপনি ছাত্র জীবনে রাজনীতির সাথেও সংযুক্ত ছিলেন। সেই গল্পগুলো যদি একটু শুনি। চাকরিতে যোগদান করার পরে তো আর রাজনীতির কোনো সংযোগ থাকে না। ছাত্র জীবনে রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম। একটা উল্লেখ করেছিলাম যে আমাদের 75-এর পর্ব যেটা, ওখানে একটা খুব দুঃখ এবং যাতনা নিয়ে আমরা স্কুল জীবন বা কলেজ জীবন পার করেছিলাম। সেই থেকে শুরু। ওই সময় ওই যে ভেতরে ভেতরে কষ্টটা নিয়ে নানান লোকজনের সঙ্গে দেখা, এবং কয়েকজনকে পেয়েছিলাম আমাদের উপজেলার, যারা এই ট্র্যাজিক ঘটনাকে মেনে নিতে পারেননি। এরকম কয়েকজনের সঙ্গে দেখা হয়, বয়োজ্যেষ্ঠ, তারা বলছেন যে তুমি আমাদের কাছে এসো। তখন ছুটোছুটি করেছি, এই দল না সেই দল ইত্যাদি ইত্যাদি, কিন্তু ওই বিষয়টাকে উপলব্ধি করেছি যে এটা আমাদের জাতীয় জীবনে একটা দুর্যোগ আসতে পারে। সেই থেকে রাজনৈতিক সংবেদনা আমার ভেতরে শুরু হয় এবং খুঁজছিলাম যে কোন পথে আমরা যাব। কিন্তু সেই সময় নির্দিষ্ট করা হয়নি। যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর শেষ পর্বে এসে রাজনীতির সাথে যুক্ত হয়েছিলাম, আচ্ছা, এবং প্রগতিশীল রাজনীতির সঙ্গেই ছিলাম। তখন তার সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ওই যে সাহিত্য চর্চার যে প্রসঙ্গটা নিয়ে এসেছিলেন, তখন বড় ভাইয়েদের কয়েকজন বললেন যে তুমি কিছু লেখালেখিও করো, তাহলে একটা কিছু হতে পারে। তখন ওই তাদের উৎসাহে, ধরুন তখনও নিজের দুনিয়াটাকে ওইভাবে তৈরি করতে পারিনি, কিন্তু ওই অন্যকে অনুকরণ করে কিছু একটা করার চেষ্টা করেছি। আচ্ছা, তখন আসলে সংস্কৃতির চর্চাটাই বড় হয়ে ওঠে এবং রাজনীতি থেকে তখন সাংস্কৃতিক দিকে বেশি মনোযোগী হয়। আচ্ছা, তখন আমরা উদীচীর সঙ্গে যুক্ত হয়েছিলাম, খেলাঘরের সঙ্গে যুক্ত হয়েছিলাম ইত্যাদি, চলমান ছিল বেশ কিছুদিন। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বারবারই বলছিলেন, আচ্ছা সুস্মিতা খেয়াল করেছো স্যারের কিন্তু বিনয়ের জায়গাটা ভীষণ চমৎকার, যে উনি বারবারই বলছেন যে আমি এত পড়াশোনা করিনি, এত বেশি পড়াশোনা আমার ভালো লাগতো না, বা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম। উনি বলছেন যে উনি খুব কেয়ারলেসলি উনি ওনার জায়গাটায় পৌঁছেছেন, কিন্তু আমার মনে হয় যে থাকে না যে সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু বিষয় থাকে, সেই মেধা বা সেই প্রজ্ঞাটা ওনার মধ্যে ছিল। তুমি কি মনে করো? তাই আমারও তাই মনে হচ্ছে, এবং এটা ওনার একটা মহানুভবতার জায়গা থেকে উনি বলছেন যে উনি তেমন একটা ভালো ছিলেন না পড়াশোনাতে, কিন্তু আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি উনি যে জায়গাতে আছেন এবং নিজের জায়গাকে সমৃদ্ধ করে চলেছেন প্রতিনিয়ত। স্যার, এবারে একটু জানতে চাই যে বিভিন্ন কলেজে পড়িয়েছেন আপনি, তার মধ্যে থেকে শিক্ষকতা জীবনের কোনো মজার অভিজ্ঞতা বা কোথায় পড়িয়ে খুব বেশি ভালো লেগেছে আপনার, সেরকম কোনো ঘটনার কথা একটু শুনি। হ্যাঁ, কর্মস্থল তো প্রায় 8-9টি ছিল এর আগে,
এবং সব জায়গাতেই খুব আনন্দ পেয়েছিলাম। আচ্ছা। এবং প্রথম দিকে আমি যখন শিক্ষকতায় যোগদান করি তখন শিক্ষার্থীরা আমাকে শিক্ষক বলে মানতে পারতো না। আচ্ছা। এটা হয়তো আমার বয়সের কারণে, আরেকটা হচ্ছে শারীরিক গঠনের কারণে। আচ্ছা আচ্ছা। আরো এত ভারী শরীর তখন ছিল না, হালকা পাতলা ছিলাম। এবং তখন শিক্ষার্থীরা, অপরিচিত যারা শিক্ষার্থী, যারা পরিচিত হয়নি, যাদের পাঠদানে কক্ষে যেতে পারিনি, তারা মনে করতো মনে হয় আমাদের কোনো বড় ভাই যাচ্ছেন, এরকম মনে হতো। এবং সেই সময়ের কিছু খুব রসাত্মক স্মৃতি হচ্ছে, স্বাভাবিক কারণে আমার মনে হয় সকল শিক্ষকের ক্ষেত্রে সহ হতে পারে, যারা নারী শিক্ষার্থী, হ্যাঁ, তাদের বয়সও তো কম, তখন তারাও মনে করতো মনে হয় কোনো বড় ভাই হয়তো আমাদের প্রতিষ্ঠানে, এরকম মনে করতো যারা প্রতিষ্ঠানে। কিন্তু সকলের ভালোবাসায়, মানে শিক্ষার্থী সহকর্মী যারা ছিলেন, খুব আনন্দে, এবং শিক্ষার্থীদের নিয়ে যে প্রতি বছর যে সাংস্কৃতিক প্রতিযোগিতা, খেলাধুলা বলুন, সব ক্ষেত্রেই খুব আনন্দময় একটা পাঠদানের পরিবেশে আমার সময়টা পার করেছি। অনেকের ক্ষেত্রে হয়তো দুঃখজনক পরিস্থিতি থাকে বা অনেক কষ্টকর স্মৃতি থাকে, আমার ওইরকম কষ্টের কোনো স্মৃতি নেই। আমি খুব ভালো আনন্দে আমার সরাসরি যখন আমি পাঠদানে ক্লাস কক্ষে গেছি বা ওই কলেজ সময়ে ছিলাম, তখন খুব আনন্দের সঙ্গেই এবং একটা সুন্দর পরিবেশেই শিক্ষকতা জীবন পার করে এসেছি, ওই সময়টা পার করে এসেছি। স্যার, আপনি ভাষা বিজ্ঞানে এমফিল করেছেন, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন একটা প্রক্রিয়া। তো এই যে গবেষণার যে প্রক্রিয়াটা ছিল সেটি কি রকম ছিল এবং কিভাবে আপনি এটার সাথে সংযুক্ত হলেন, এবং ভাবনাটা কি ছিল যে আমি ভাষা বিজ্ঞান নিয়েই গবেষণা করব? হ্যাঁ, সেটা যখন বিশ্ববিদ্যালয়ের শেষ পড়বে MA ক্লাসে, তখন আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন ভাষা বিজ্ঞানের মনিরুজ্জামান জি। তো তার পাঠ শুনতে শুনতে একটা সময় মনে হলো যে ভাষা বিজ্ঞান নিয়ে হয়তো উচ্চতর লেখাপড়া করা উচিত বা করা যায়। আরেকটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যাতায়াতের একটা সমস্যা ছিল তখন বিশ্ববিদ্যালয়ে, আমাদের বাড়ি থেকে। তখন মনে করলাম যে ঢাকা চলে যাই। তো এসে কিছুদিন আমি ঢাকায় অবস্থান করি, মেসে অবস্থান করি। আচ্ছা, সেটা কত সালে স্যার? এটা হচ্ছে 91-92 সালের পরে, এবং তখন বেশি ছিলাম 93-94 এই সময়টাতে, 90-এর দশক। তখন আসলে এটাও হুট করে একটা হয়ে যাওয়া। তখন চলে আসার পরে আমাদের দেশে আরেকটা সমস্যা হচ্ছে, তখন মনে মনে ভাবছিলাম যে সমাজবিজ্ঞানে যদি পড়াশোনা করতে পারি বা সমাজবিজ্ঞান নিয়ে কোনো কিছু কাজ করা যায় কিনা। আমাদের দেশে, আমি জানি না এখন উন্মুক্ত হয়েছে কিনা, তখন আমি যোগাযোগ করেছিলাম উচ্চতর শিক্ষার জন্য। বললেন যে আমাদের দেশে সেরকম কোনো অনুমতি নেই, অর্থাৎ যার আগের যে মাদার সাবজেক্ট যেটা আছে, মূল বিষয়, সেই তার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নিয়ে লেখাপড়া করতে হবে। তখন আমি উদাহরণ দিয়েছিলাম যে আমাদের পাশ্চাত্যে তো সেটা হয়, মানুষ একটা বিষয় থেকে আরেকটা বিষয়ে সুইচ করে সে অন্য বিষয়ে পড়ালেখা করতে পারে। আমাদের দেশে সেই সুযোগটা তখন ছিল না, এখন আমি জানি না হয়েছে কিনা। সেই সময় আমি বাংলা বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করি। আচ্ছা, তখন আমি প্রকাশ করি আমার ছাত্র জীবনের এই পর্যায়ে, মানে যখন শেষ হয়েছে তো পরীক্ষা দিয়ে চলে আসছিলাম, তখন ভাষা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর রাজীব হুমায়ুন ছিলেন, উনি নাট্যজনও ছিলেন, নাটকও লিখেছেন। রাজীব হুমায়ুন স্যারের সাথে যোগাযোগ হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, যিনি এই বছর বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন, তার পরামর্শে আমি রাজীব হুমায়ুন স্যারের সঙ্গে যোগাযোগ করি। আচ্ছা। এবং তিনি কিছু আমাকে নির্দেশনা দিয়েছিলেন। আসলে তখন সাহিত্য, ভাষাবিজ্ঞান ও কিছুই আমি আসলে ওইরকম প্রতিপাদন করতে পারছিলাম না। আচ্ছা, ওটাই একটা মানে নিজের বলা যায় স্বতঃস্ফূর্ত বিষয় থেকেই নির্ধারণ করা। আচ্ছা, আসলে জেনে বুঝে না, না বুঝেই সিদ্ধান্ত গ্রহণ। তখন যেটা ছিল লিপিতত্ত্বের একটা বিষয় ছিল, তখন ওইটাই সিদ্ধান্ত হলো। কিন্তু নানান কারণে, যে পারিবারিক সামাজিক কারণে এবং চাকরি সূত্রে তখন বিচ্ছিন্ন হয়ে পড়ি। আচ্ছা। এরপরে আবারই ওই অধ্যাপক বিশ্বদেব চৌধুরী আবার আমাকে নিয়ে আসেন। আচ্ছা, তুমি কাজটা শেষ করো, করতে পারো নাই। তিনি উদ্যোগী না হলে সেটা হতো না, আবার ফিরিয়ে নিয়ে আসেন,
কাজে, এবং তখন আমি প্রস্তাব দিলাম তাহলে কাজ করি, বিষয়টা পাল্টে ফেলি। তখন আমি ওই ভাষাবিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণা করতে আবার লিপ্ত হই এবং এটা সম্পন্ন হয়। আচ্ছা স্যার, আপনার শিক্ষকতা জীবনের কথা আমরা শুনছিলাম, এই পর্যন্ত কতগুলো কলেজে পড়ানোর সুযোগ হয়েছে আপনার, এবং কোন কোন কলেজগুলোতে পড়িয়েছেন একটু শুনি। হ্যাঁ, আপনি একটা প্রশ্ন করেছিলেন কোন কলেজে আপনার খুব স্মৃতি আছে কিনা, কোনো সুখকর স্মৃতি আছে কিনা। আমি প্রথম যোগদান করি নীলফামারী জেলার সৈয়দপুর কারিগরি কলেজ ছিল তখন, এটা এখন বিজ্ঞান কলেজ হয়েছে। এবং এই কলেজের সুনাম কিন্তু খুব সর্বজন বিদিত, আপনারা জানেন নিশ্চয়ই। সেখানে উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত থাকলেও এখান থেকে প্রতি বছর প্রচুর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়, তারপরে চিকিৎসাবিদ্যা, তারপরে প্রকৌশল বিদ্যায় তারা ভর্তি হচ্ছে এবং খুব ভালো ফল নিয়ে বের হচ্ছে। এটা হচ্ছে প্রথম জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা। মানে ওই কলেজে যদি আমি প্রায়ই বলে থাকি, এই কলেজে কেউ যদি 10 বছর চাকরি করে তার জীবনে কোথাও ঠেকতে হবে না। আচ্ছা, কারণ শিক্ষার্থীরা প্রতি বছর খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে এবং তারা বের হয়ে আবার সুন্দর পেশায়ও নিয়োজিত হচ্ছে। প্রায় বলা যায় যে সব শিক্ষার্থী সুন্দর সুন্দর জায়গায় ভর্তি হয়, এটা একটা সুখের স্মৃতি। তো এখানে 1.5 বছরের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী পেয়েছিলাম সেরকম খুব উজ্জ্বল যারা। আর এই কলেজ সহ প্রায় 8টি কলেজে আমি শিক্ষকতা করেছি। আপনি যেটা বলছিলেন যে কতটা কলেজে, এরপরে দীর্ঘদিন ছিলাম মৌলভীবাজার সরকারি কলেজে। আচ্ছা, সর্বমোট তাহলে বেশ কিছু কলেজে আপনি কাজ করেছেন, শিক্ষকতা করেছেন। স্যার, আপনার লেখালেখির জীবনটা শুরু হয়েছিল তো স্কুল কলেজ পর্যায়ে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখিটা শুরু হলো কবে থেকে? প্রাতিষ্ঠানিক বলতে আপনি কি প্রকাশনার বিষয় বলছেন? প্রকাশনার বিষয়। সেটা হচ্ছে আমি যখন উচ্চ মাধ্যমিক শ্রেণী পাশ করি তখন আমাদের অঞ্চলে আমাদের বিশেষ করে প্রেস ক্লাব একটা ছিল, ছোট্ট হলেও ছিল। সেই প্রেস ক্লাবের যারা নেতৃত্বে ছিলেন তারা হচ্ছেন রমাপদ চন্দ, গোপাল দত্ত বাবলু, অসিত দাস, এরকম কয়েকজন ছিলেন। তারা চিন্তা করতেন বা কাজও করতেন যে এলাকার মধ্যে একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা যায় কিনা। সেই অর্থে আমাদের একজন সঙ্গীত শিল্পী ছিলেন খুব নামি দামি এবং বাংলাদেশ টেলিভিশনের ভুক্ত ছিলেন তিনি, বাবুল ভাই, এখন বিদেশে চলে গেছেন। তারপরে জিতেন্দ্র দত্ত, ওই রকম কয়েকজন ছিলেন আর কি, হয়তো নাম সকলের মনে আনা যাচ্ছে না। তারা নানান সময়ে ধরেন বৈশাখী উৎসব বা পৌষ উৎসব ইত্যাদি দিনকে কেন্দ্র করে কিছু কিছু ছোট পরিসরেও অনুষ্ঠানের আয়োজন করতেন, এবং তখন আমার মনে আছে দেয়ালিকা প্রকাশ। এবার একটু জানতে চাই আপনার প্রথম কাব্যগ্রন্থটি সম্পর্কে, যেটি প্রকাশিত হয়েছিল 2007 সালে, একটু বইটি সম্পর্কে শুনি। এই কবিতার বই যেটি প্রকাশিত হলো সেটা আপনি নিজেও উল্লেখ করেছেন। ওই লেখাগুলো আসলে প্রথম দিকের রচনার একটা সংকলন, যেটা আমরা ওই যে দেয়ালিকায় লিখেছি, তারপরে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, ওই সময় জাতীয় পত্রিকায়ও 2-1টা প্রকাশিত হয়েছিল। এবং সেখানে ওই প্রকৃতি, বাংলাদেশকে দেখা এবং নিজের অভিজ্ঞতাটাই ওখানে এসেছে বেশিরভাগ। কিন্তু একটা কথা বলে রাখি, নোট দিয়ে রাখি আর কি, আসলে সেগুলো ওই রকম কবিতা পদবাচ্য হয়ে উঠেছে কিনা এটা ঠিক বলা মুশকিল, তবে চর্চার মধ্যে থাকা। যেমন একটা উত্তরে আমি একদিন একজনকে বলেছিলাম যে উনি বলছিলেন যে এই লেখালেখি হবে না, মানে এটা দিয়ে হবে না। আমি বলছিলাম হ্যাঁ সত্যিই তো হবে না, এবং তবে একটা উত্তর দিয়েছিলাম যে হ্যাঁ আমি এছাড়া আর কোনো কাজ যে জানি না, এবং হয়তো করতে গেলেও কিছু হবে না, এটাও হচ্ছে না, কিন্তু কোনোদিন যদি এটা না হয়ে উঠে এতে আমার কোনো দুঃখ নেই। চর্চার মধ্যে থাকাটাই বড় কথা। একটা কাজের প্রতি কতটা ভালোবাসা থাকলে মানুষ বলতে পারে যে আমি এই কাজটা ছাড়া আর কিছুই জানি না। চমৎকার সুন্দর স্যার, মানে এই যে ফিলসফিগুলো বা আপনাদের ভেতরের এই চিন্তাগুলো আসলে এই প্রজন্মকে ভাবায় যে আসলে একটা জিনিসের প্রতি কতটা ডেডিকেটেড থাকলে সেটাতে সফল হওয়া যায়, সেটির আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। স্যার, এখানে বেশ কিছু বই দেখতে পাচ্ছি। আপনার প্রথম বই তো ছিল হচ্ছে রৌদ্র বৃষ্টিতে মায়া হরিণ, সেটি সম্পর্কে এবং অন্যান্য বইগুলো সম্পর্কে যদি আমাদেরকে জানান। এর পরপর বই প্রকাশের প্রতি একটা আগ্রহ জন্মে, যে মানুষ এত সুন্দর সুন্দর বই প্রকাশ করে,
তাহলে স্যার তো আপনার প্রথম কাব্যগ্রন্থটি কি আছে এই মুহূর্তে? এই আমাকে মুহূর্তে সাথে আনতে নেই। পারেনি। আচ্ছা, আচ্ছা। পরের সবগুলো আজকে আনা যায়নি, কিন্তু বাকিগুলো আচ্ছা। বাকি কয়েকটা নিয়ে আসছি আর কি। আচ্ছা, আচ্ছা। তাই পরে মনে হলো যে এরকম প্রকাশনার ক্ষেত্রে যদি যাওয়া যায় তাহলে হয়তো একটা চিহ্ন থাকলো, এর চেয়ে বেশি কিছু না। আর পূর্ববর্তী আমরা তো আমাদের অঞ্চলে জানেন যে একটা গানের একটা পরিবেশ আছে, বিশেষ করে লোকগানের লোকসংস্কৃতির একটা পরিবেশ আছে, এবং আমরা ছোটবেলায় হাঁটুরে গান, যেটা ভাট কবিতা যেটা বলে, সেটা আমরা শুনতাম বাজারে গেলে। সেগুলো আমাদেরকে প্রণোদিত করে আসলে লেখালেখিতে। এবং যেটা বলছিলেন যে বই সম্পর্কে, প্রথম বই একই সঙ্গে দুটো বই প্রকাশিত হলো, সেটাও বন্ধুদের প্ররোচনা আছে আচ্ছা, ওই বই প্রকাশের ক্ষেত্রে, যে তোমার লেখালেখি করছো, তাহলে এক কাজ করো, তোমার লেখাগুলো আমরা একত্রে প্রকাশ করা যায় কিনা একটু দেখি। এটাতেও বেশ উদাসীন ছিলাম তখন। তারা বললেন যে ঠিক আছে, আমরা ব্যবস্থা করি। তারাই প্রকাশকের সঙ্গে কথা বলে আমাকে প্ররোচিত করেছেন, প্রণোদিত করেছেন, এবং সেইভাবেই যোগাযোগ এবং প্রকাশনা। আচ্ছা, চমৎকার। এবং স্যার আমরা সামনে যে বইটি দেখতে পাচ্ছি দ্বিজেন শর্মাকে নিয়ে লেখা, এবং আপনি বলছিলেন আমাদের সঙ্গে এর আগে গল্পে যে আপনার জীবনে দ্বিজেন শর্মার প্রভাব রয়েছে অনেকটাই। হ্যাঁ, আমরা একটু শুনি সেই সম্পর্কে। সেটা হচ্ছে দ্বিজেন শর্মা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়। স্যার আমরা বইটা একটু দেখি। ওনার বাড়ি বেশি দূর নয়, এবং আপনারা জানেন যে বাংলাদেশের একজন প্রকৃতি সাধক বলা হয় দ্বিজেন শর্মাকে। স্কুল জীবনে পড়ার সময় তার একজন ভাতিজা এবং ভাতিজি আমার বন্ধু হন, এবং তাদের সূত্রেই জানতে পারি যে দ্বিজেন শর্মা নামে এক ব্যক্তি আছেন, এবং সম্পর্কে তাদের কাকু, এবং তিনি রাশিয়াতে অবস্থান করেন। তখন হঠাৎ করে তার সাথে একদিন দেখা, এবং তার বাড়িটা তিনি ঘুরে দেখিয়েছিলেন। তখন পরিচিত হলাম নাগালিঙ্গম গাছ বলেও একটা গাছ আছে। আচ্ছা, আচ্ছা, এটি কিছুদিন আগে ঝড়ে এখান থেকে উপড়ে যায় এবং পড়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। কিন্তু একটা ঔষধি বাড়ি ছিল তার। আচ্ছা। সেটা হওয়ার কারণ হচ্ছে তার বড় ভাই ছিলেন একজন ভেষজ চিকিৎসক, এবং তার বাবাও ছিলেন সম্ভবত, এবং কবিও ছিলেন। তো এই দ্বিজেন শর্মা যে হেঁটে ঘুরে ঘুরে বাড়িটা দেখিয়েছিলেন, তার একটা প্রভাব। এবং মাধবকুণ্ডের গল্প তার কাছ থেকে প্রথম শোনা, কিন্তু আমরা দেখেছি, কিন্তু মাধবকুণ্ডের যে আসল পরিচিতি প্রথম তার কাছে শুনতে পাই। আচ্ছা, তার পরবর্তী সময়ে তার সাক্ষাৎকারও নিয়েছি, কিন্তু ওই সময় গল্প শুনে মনের মধ্যে একটা তৈরি হয়, একটা ভাব তৈরি হয় যে প্রকৃতি ছাড়া আসলে এই জীবন বিকশিত হবে না। আমরা তো প্রকৃতিরই অংশ, কিন্তু এই প্রকৃতি যদি সংহার করি, তাহলে প্রকৃতি যদি আমাদের ঠিকঠাক মতো না থাকে, আজকে যে উষ্ণায়নের কথা বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনের কথা বলা হচ্ছে, এটা তো সেইখান থেকেই বিপদ তৈরি হয়েছে। অর্থাৎ একটা আগ্রাসন আমাদের প্রকৃতিকে উচ্ছেদ করেছে, এবং আমাদেরকেও প্রকৃতি থেকে উচ্ছেদ করে দিয়েছে। তো তিনি রাশিয়াতে দীর্ঘদিন অবস্থান করেন, কিন্তু তার সাথে কখনো যোগাযোগ বিচ্ছিন্ন আমরা হইনি। এবং রাশিয়া থেকে ফেরত এসে বাংলাদেশে যখন অবস্থান করেছেন 91 সালের পরে, মাঝে মধ্যে দেখা হতো, এবং ওই প্রকৃতি, নিসর্গ ইত্যাদি নিয়ে কথা হতো। সেই শ্রদ্ধাবোধ থেকে তার উপরে আমি লিখতে শুরু করি, এবং বইও প্রকাশিত হয়। আচ্ছা স্যার, আরো কিছু বই রয়েছে এখানে, আমরা সেগুলো এক এক করে দেখতে চাই। হ্যাঁ স্যার, আপনার ভাষা নিয়ে একটি বই আছে, আমি দেখেছিলাম। হ্যাঁ, এই পাশটাই আছে। ভাষা ঠিক না, কথা বললেন এটা। হ্যাঁ, হ্যাঁ, লোক সংস্কৃতি ছিল। জি, এটা সম্পর্কে একটু জানতে চাই। আসলে লেখাটা শুরু হয়েছিল নানান পত্রিকা, বিশেষ করে পত্রপত্রিকার সম্পাদক বা বন্ধুজন যারা মাঝে মধ্যে বলেন যে এই বিষয়ে একটু লিখো। আচ্ছা, তখন আসলে লেখাটা হয়, এবং এই করতে করতে কথা সাহিত্য নিয়ে যে লেখাগুলো তৈরি হয়েছিল তার একটা সংকলন। আচ্ছা, চমৎকার। এবং স্যার আরেকটি বই যেটি আপনি দেখাচ্ছিলেন, যে গ্রাম বজ্রচকিনী। হ্যাঁ। আমরা জানি পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান বজ্রচকিনী। এই বইটি কি সেই সম্পর্কিতই? হ্যাঁ, সে সম্পর্কিত নয়, কিন্তু ওই চেতনার থেকে লেখা। তখন আমি চিন্তা করেছি যে বাংলাদেশের একটা প্রত্ন ঐতিহ্য এবং ইতিহাস আছে। আচ্ছা। ওই প্রত্ন ইতিহাসের প্রতি একটা অঙ্গীকার থেকে আমি এই কবিতাগুলো লিখেছিলাম, যে আবার ঐতিহ্যকে ফিরিয়ে আনা, আবার প্রত্নকে স্মরণ করা। যেভাবে প্রত্ন ঐতিহ্যকে আমাদের এখানে অবহেলা করা হয়, সেই ভালোবাসার থেকে এই
কবিতাগুলো লেখা হয়েছে। স্যার, আপনার বাচন শৈলীও বলছে যে আপনি আসলে কবিতার ব্যাপারে আপনার অন্যরকম একটা ভালো লাগা আছে। আমরা কি আজকে দর্শকদেরকে কোনো কবিতা আবৃত্তি শোনাতে পারবো ছোট্ট করে? আবৃত্তি ঠিক হবে হবে কিনা, আপনার লেখা একটু পাঠ শুনি করা। আপনার আপনার লেখা, থেকে। আপনার লেখা। পড়ছি তাহলে। জি স্যার। গীতিকার আসর। নাম তার নাগর, ডহরের মতো যার বুকে সুখ, সুরমায় ডিঙ্গি বায় হেই সুন্দর নাগর। আমার গধূলি বাহারে ফুল তুলে রাখি, ভোরের শিশিরে নাগরের অভ্যর্থনা কাছাকাছি থাকি। উচ্ছ্বাসের কদরে ভিজে তুলতুলে জয় করবে ঝাড়বাতি। তারপর কিষানের শূন্য মাঠে হবে গুল্লা ছোট খেলা, হবে ঘরের খেলা, পরের খেলা। নতুন প্রেমের আঁচলে আমাদের কপাল পতপত উঠছে, ডানা মেলছে। ল্যামের বাতি নিভে যায় এক সময়, রাত আরো গভীর হতে থাকে। ছেঁড়া গামছার উপর কলমি আসন পেতে রাখি নাগরি লিপিকার। সাদেক আলী বলেন, তার ইতিকথা আলো জ্বলে উঠে। চিনি বরইয়ের ঢিল মারার দিন এখন নেই। এখানে একটি মাত্র আমলকি, লুকলুকি গাছ, তাও নয়। আমলকির সবুজ রং নয়, এ সীসা ছালে ভাদমাইয়া পক পক কাদা। ঈর্ষার চাট পোকা ঘিরে থাকলেও চাষামাদ দোআঁশ জমিনে চলে লাঙ্গল, ভেট ফুল ফুটে। ওই পদ্মরে হাঁটতে হাঁটতে চলে যাই মধুমালার গ্রাম, যেখানে লিপিহীন গীতিকার আসর। ধন্যবাদ। চমৎকার স্যার, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর করে আপনার লেখা আমাদেরকে পাঠ করে শোনাবার জন্য। স্যার, আপনার বেশ কিছু প্রবন্ধ গ্রন্থও আছে, সেগুলো নিয়ে একটু সংক্ষেপে আমরা শুনি। প্রথমটা তো উল্লেখ করেছেন, এরপরে আমি বিচ্ছিন্ন কিছু প্রবন্ধ ছিল, সেগুলোর নানান বিষয় ভিত্তিক, সেটা ওই ছিন্ন কথামালা এক সময় এই গ্রন্থে সংকলিত হয়। সেটা এখানে আরজ আলী মাতব্বর, তারপরে হচ্ছে প্রফুল্লচন্দ্র রায়, আচার্য প্রফুল্ল রায়, আমরা সকলেই জানি। তারপরে আমাদের দেশের অনালোকিত একজন ছিলেন, সেটা আমাকে এই লেখাটা লিখতে প্রণোদিত করেছেন। আপনারা সবাই জানেন, বাংলা একাডেমি শিশু পুরস্কারে সম্মানিত হয়েছিলেন আক্তার হোসেন। জি জি জি। তো প্রথম আলোতে কাজ করেন। জি। আক্তার ভাই বললেন যে তুমি রামনাথ বিশ্বাসের একটু খোঁজ করো। তো ওই রামনাথ বিশ্বাসের খোঁজ করতে করতে, যিনি ষষ্ঠ শ্রেণীতে শিক্ষার্থী অবস্থায় বাড়ি থেকে পলায়ন করেছিলেন এবং সেখান থেকে একজন ভূপর্যটক হয়ে যান, এবং সাইকেলে তিনি 53টি রাষ্ট্র ভ্রমণ করেছেন এবং 54টির মতো বই লিখেছেন। বাহ, চমৎকার। তো তার তথ্য খুঁজতে গিয়ে তার উপরে এরকম নানান বিষয়ে প্রবন্ধটার সংকলন হচ্ছে ছিন্ন কথামালা। আচ্ছা স্যার, আরো আপনার বিভিন্ন রকমের লেখাই রয়েছে এবং আপনার মালয়েশিয়া ভ্রমণ কাহিনীও রয়েছে। অনেক রকম লেখাই আসলে আপনি লিখেছেন এবং আপনি সমৃদ্ধভাবে লিখেছেন। স্যার, আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। যদি রাঙা সকালের দর্শকদেরকে আপনি কিছু বলতে চান। হ্যাঁ, মাছরাঙার রাঙা সকালের দর্শক শ্রোতা যারা আজকে শুনেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। হয়তো দর্শক শ্রোতার কারণেই আসলে একটা উপস্থাপন পূর্ণাঙ্গ হয়ে ওঠে। আমাদের নিবেদন হলো সবার পক্ষ থেকে যে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ রচনার জন্য সকলেই যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করতে পারি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এবং আপনার জন্য শুভকামনা। ভালো থাকবেন আপনি। আমরা মাছরাঙ্গা টেলিভিশনের কলাকুশলী এবং দর্শক শ্রোতা এবং আপনারা যারা আন্তরিকতার সঙ্গে আজকে উপস্থাপনা পর্বটি সম্পন্ন করতে যাচ্ছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই।